স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। আমি আতিফান জুমান। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। নীরব ঘাতক হৃদরোগে দেশে বছরে মারা যাচ্ছে 2,77,000 মানুষ। সচেতনতা কমাতে পারে ঝুঁকি, মত চিকিৎসকদের। চট্টগ্রাম বন্দরে খালাসের অপেক্ষায় 25,000 টন পেঁয়াজ। দাম বাড়ার আশায় বাজারে দিচ্ছেন না ব্যবসায়ীরা। রেসিডেন্সিয়ালের ছাত্র আবরারের মৃত্যুর মামলায় প্রথম আলো সম্পাদক সহ 9 জনের বিরুদ্ধে বিচার শুরু। কিশোর আলো সম্পাদককে অব্যাহতি। ঢাকা ও সিরাজগঞ্জের 2 আসনের উপনির্বাচনে চলছে ভোট গ্রহণ। এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ বিএনপির, নাকচ আওয়ামী লীগের। এবং প্রশাসনে জনবল নিয়োগ শুরু বাইডেনের। চিফ অফ স্টাফ নিয়োগ শেষ সময়ে একের পর এক পরিবর্তন ট্রাম্পের। শিরোনামগুলো শুনছিলেন এতক্ষণ, চলে যাচ্ছি পুরো খবরে। দেশে হৃদরোগ হয়ে উঠেছে নীরব ঘাতক। প্রতি বছরই বাড়ছে হৃদরোগীর সংখ্যা। হাসপাতাল ভেদে এর পরিমাণ 10 থেকে 30% পর্যন্ত। বছরে মৃত্যু হচ্ছে 2,77,000 মানুষের। অস্বাস্থ্যকর খাবার, অনিয়ন্ত্রিত জীবনযাপন বাড়ায় হৃদরোগ এবং এই রোগে মৃত্যু ঝুঁকি। তাই অকাল মৃত্যু রোধে সচেতনতা বৃদ্ধি ও নিয়ন্ত্রিত জীবনযাপনের পরামর্শ বিশেষজ্ঞদের। দেশে বাড়ছে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ক্যান্সার সহ অসংক্রামক রোগীর সংখ্যা। দেশে প্রতি বছর যত মানুষ মারা যায় তার 67% জন্যই দায়ী এসব রোগ। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হৃদরোগে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের জরিপ বলছে 2018 সালের চেয়ে 2019 সালে হৃদরোগী বেড়েছে 10.33%। আর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে একই সময়ে রোগী বেড়েছে প্রায় 30%। একই চিত্র অন্য হাসপাতালগুলোতেও। আউটপেশেন্ট ডিপার্টমেন্ট যেটি আমরা বলে থাকি, যে ওপিডি, সেখানে রোগীর সংখ্যা বেড়েছে এবং ইসিজি সংখ্যা বেড়েছেন, ইকোকার্ডিওগ্রাফির সংখ্যা বেড়েছে, ইটিটি যেটি পরীক্ষা নিরীক্ষাগুলো করে থাকে সেগুলোর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, প্রতি বছরই বাড়ছে। একটা সময় ছিল আমরা যখন পড়ালেখা করতাম 40-এর আগে মানুষ ইসিজি করতো না, কিন্তু এখন 10, 15, 18, 20 বছরেও হার্ট অ্যাটাক নিয়ে আসছে। তাদের হঠাৎ মৃত্যুর ঝুঁকিও অনেক বেড়ে গেছে। কাজেই এখন বয়স এটা কোনো ব্যাপার না, যে যখনই হোক না কেন যে আপনাকে কায়িক পরিশ্রমের মধ্যে থাকতে হবে, দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করতে হবে। দেশে হৃদরোগী বাড়লেও সরকারি পর্যায়ে নেই কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা। স্বাস্থ্য খাতের পেছনে যে বরাদ্দ থাকে তা সাধারণত ব্যয় হয় চিকিৎসার পেছনে। সচেতনতার পাশাপাশি বরাদ্দ বাড়ালে এসব রোগ কমতে পারে বলে মত বিশেষজ্ঞদের। প্রাইমারি কেয়ার থেকে একটা সিস্টেম থাকতে হবে, যে উপজেলা পর্যায়ে স্ক্রিনিং থাকবে বা কমিউনিটি ক্লিনিক লেভেলে স্ক্রিনিং থাকবে। সেই স্ক্রিনিংগুলো রেফার হবে উপজেলা হাসপাতালে, সেখান থেকে চিকিৎসা হবে এবং ওষুধগুলো বিনামূল্যে, যেটা আমাদের সরকার আসলে আমাদের কনস্টিটিউশনাল রাইট, এটা আমাদের চিকিৎসা পাওয়া, সেটাই নিশ্চয় করতে হবে। গ্লোবাল বার্ডেন অব ডিজিজের হিসাব বলছে দেশে বর্তমানে হৃদরোগীর সংখ্যা 87 লাখ। প্রতি বছরই বাড়ছে এ সংখ্যা। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাম্প্রতিক এক গবেষণা বলছে এ হাসপাতালে এবছর হৃদরোগীর সংখ্যা বেড়েছে 30%, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকের বয়স 35-এর নিচে। ধূমপান, খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং অলস জীবনযাপনের জন্যই হৃদরোগীর সংখ্যা বাড়ছে বলে মত বিশেষজ্ঞদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে শিশু মৃত্যুর সবচেয়ে বড় কারণ নিউমোনিয়া। প্রতি ঘন্টায় মারা যাচ্ছে 3 শিশু। এদের মধ্যে 52 ভাগই মারা যাচ্ছে চিকিৎসা ছাড়া। করোনা থেকে নিউমোনিয়া হওয়ায় তৈরি হয়েছে নতুন উদ্বেগ। শিশু মৃত্যুহার কমিয়ে বেশ সফলতা দেখিয়েছে বাংলাদেশ। তবে গত কয়েক বছরে এই হার কিছুটা থমকে গেছে। বাংলাদেশ জনসংখ্যা ও স্বাস্থ্য জরিপ বলছে প্রতি বছর 5 বছরের কম বয়সী 24,300 শিশুর মৃত্যু হচ্ছে নিউমোনিয়ায়। দিনে গড়ে মারা যাচ্ছে 67 শিশু। 1989 সাল থেকে দেশের শিশু মৃত্যুর প্রধান কারণ নিউমোনিয়া। মোট মৃত্যুর 18 ভাগ এই রোগে। সবচেয়ে বেশি মারা যাচ্ছে 1 থেকে 11 মাসের মধ্যে।
বছর শেষ হয় কোভিডের মৃত্যুর সংখ্যা হয়তো 6,000 বা 7,000। তার জন্য কত আজকে আয়োজন আমাদের দেশে চলছে স্বাস্থ্য ব্যবস্থায়, কিন্তু নিউমোনিয়ায় 25,000 শিশু মারা যাচ্ছে। সেখানে লক্ষ লক্ষ শিশু নিউমোনিয়া আক্রান্ত হয়ে প্রতিদিন হসপিটালে ভর্তি হচ্ছে। তাদের জন্য চিকিৎসার যে ব্যয়ভার পরিবারগুলি নিচ্ছে, রাষ্ট্র নিচ্ছে, সেটা কিন্তু আমরা অত সচেতন নই। উদ্বেগের বিষয় এই শিশুদের 52%ই বিনা চিকিৎসায় মারা যাচ্ছে বাড়িতেই। 45% শিশুকে হাসপাতালে নিয়েও বাঁচানো যায়নি। এখনও পর্যাপ্ত চিকিৎসা সুবিধা নিশ্চিত করা যায়নি হাসপাতালে। শিশু হাসপাতাল প্রতি বছর 7.5 থেকে 10,000 আমরা 8 থেকে 10,000 বাচ্চাকে কিন্তু রিফিউজ করি, এবং আমরা কেউ জানি না যে আমরা যাদেরকে রিফিউজ করলাম, যারা রাতে আসে অনেক সিরিয়াস কেস নিয়ে কোথায় যায়, এবং তাদের মধ্যে একটা লার্জ প্রপোর্শন হলো নিউমোনিয়ার কেসেস। কিন্তু নিউমোনিয়া কোন জীবাণু দ্বারা হচ্ছে 50%ই এখনও অজানা। প্রতিরোধের কারণ জানা জরুরি বলছেন চিকিৎসকেরা। আমরা জানি না, কিন্তু এখনো প্রায় 50% যে আমাদের শিশুরা নিউমোনিয়া নিয়ে আমাদের কাছে আসেন, আমরা কিন্তু জানি না। লং রান তারা আমাদের কাছে হাসপাতালেই আসবে না, বিকজ আমাদেরকে হেলথ সিস্টেমটাকে ইমপ্রুভ করতে হবে। কিন্তু এন্ড ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ইমপ্রুভ দ্য হেলথ সিস্টেম, তাহলে কিন্তু আমাদের ওই জায়গাটাকে ওটাকে প্রিভেন্ট করতে হবে। যদি শ্বাসকষ্টের কোনো ভাব দেখা যায়, সাথে সাথে চিকিৎসা কেন্দ্রে যাওয়া, সেটা কমিউনিটি ক্লিনিক হোক, আমাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্র হোক, তাহলে দ্রুততম সময়ে গেলেই এবং নিউমোনিয়ার মৃত্যু এখানেও আমরা কমাতে পারি। 2011 সালে 5 বছরের কম বয়সী প্রতি 1000 জীবিত জন্ম নেওয়া শিশুদের 11.7% শিশু মারা যেত নিউমোনিয়ায়। বর্তমানে এই হার 8.1। 2025 সালের মধ্যে এই হার 3-এ নামিয়ে আনতে চায় বাংলাদেশ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদেশ থেকে আনা পেঁয়াজ চট্টগ্রাম বন্দর থেকে খালাস করছেন না অনেক আমদানিকারক। আমদানি মূল্যের তুলনায় বাজারে দাম কম দাবি করে আরও বাড়ার অপেক্ষায় রয়েছেন তারা। এতে বন্দরের ইয়ার্ডে বাড়ছে পেঁয়াজ ভর্তি কন্টেইনারের জট। দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে চীন থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি দরে। অথচ 2 সপ্তাহ আগেও এইসব পেঁয়াজ বিক্রি হয়েছে 60 থেকে 65 টাকায়। খাতুনগঞ্জের আড়তদাররা বলছেন, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের পর সেপ্টেম্বর থেকে বিকল্প 16টি দেশ থেকে আমদানি শুরু করেন ব্যবসায়ীরা। শুধু সেপ্টেম্বরে পেঁয়াজ আমদানির জন্য 6,68,10,000 এলসি খোলা হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে 500 ভাগ বেশি। এসব পেঁয়াজের একটি বড় অংশ চলতি মাসে বাজারে আসায় কমতে শুরু করে দাম। মিশর, তুরস্ক এগুলো আপনার 45-50, চায়না বীজ আপনার 38-40। ভালো কোয়ালিটির পেঁয়াজ হচ্ছে পাকিস্তান আর আপনার মিশর, আর হচ্ছে আপনার দেশিটা। বন্দরের বহির্নোঙর ও জেটিতে জাহাজ থেকে খালাসের অপেক্ষায় আছে 10,000 টন পেঁয়াজ, আর বন্দরের ইয়ার্ডে হিমায়িত কন্টেইনারে ফেলে রাখা হয়েছে আরও 15,000 টন। দাম বাড়ার আশায় সেগুলো বাজারে সরবরাহ করছেন না আমদানিকারকরা। এটির মূল কারণ হচ্ছে কস্টিংয়ের নিচে বাজার আসছে, সেই জন্য যারা পেঁয়াজটি আসলে আমদানি করছেন তাদের পেঁয়াজের মূল কস্টিং মূল্য আমার জানা মতে 50 থেকে 55 টাকা। চট্টগ্রাম বন্দর দিয়ে 3 সেপ্টেম্বর থেকে 2 লাখ টনের বেশি পেঁয়াজ আমদানির অনুমতি নেওয়া হলেও এরই মধ্যে এসেছে 40,000 টনের মতো। বাকিগুলো আসার আগেই হিমায়িত কন্টেইনারে থাকা পেঁয়াজ খালাস না করায় জাহাজ জটের আশঙ্কা করছে বন্দর কর্তৃপক্ষ। 2,05,668 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়ে বাংলাদেশে আসবে। আর আমরা যে ছাড়পত্র ইস্যু করেছি 607টি, এর মাধ্যমে 40,327 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়ে বাংলাদেশে আসছে। বাজারে পেঁয়াজের দর কমে যাওয়ায় ক্ষতি পোষাতে সরকারি প্রণোদনার দাবি জানিয়েছেন আমদানিকারকরা। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বিদেশি পেঁয়াজের দাম কমলেও এখনও চড়া দেশি পেঁয়াজ। ব্যবসায়ীরা বলছেন, বিপুল পরিমাণ আমদানি হয়েছে, কিন্তু চাহিদার তুলনায় দেশি পেঁয়াজের সরবরাহ কম। কিছুদিনের মধ্যে মুড়ি কাটা পেঁয়াজ আসবে, তখন দাম স্বাভাবিক হবে বলে জানাচ্ছেন বাণিজ্য সচিব। গত মাসের চেয়ে এখন ব্যস্ততা বেড়েছে রাজধানীর শ্যামবাজারে। সব পেঁয়াজের আড়ত এখন ভরপুর চীন, পাকিস্তান, মিশর থেকে আমদানি করা পেঁয়াজে। চট্টগ্রাম বন্দরের তথ্য মতে প্রায় 2 মাসে আমদানি হয়েছে 29,000 টন পেঁয়াজ। এর প্রভাবে বিদেশি পেঁয়াজ পাইকারিতে বিক্রি হচ্ছে 30 টাকা কেজিতে, আর খুচরায় 40 থেকে 42 টাকা।
কিন্তু দেশি পেঁয়াজ খুচরা বাজারে এখনও ৮০ থেকে ৯০ টাকা। ২০ দিন বা ১ মাসের মধ্যে নতুন পেঁয়াজ আসবে, আর প্রচুর মালের আমদানি এবং ক্রয় লাগলে অনেক টাকা লস হচ্ছে। দেশি পেঁয়াজ আজকে আমরা ৬০ থেকে ৬২ টাকা বেচতেছি দেশি পেঁয়াজ। সেই দেশি পেঁয়াজ যদি কাস্টমারে যদি কিনতে যায়, যদি ৮০-৯০ টাকা কেনে, সেজন্যই তো আমাদের কিছু বলার নাই। কিন্তু এলসি পেঁয়াজ আজকে এই চায়না পেঁয়াজ আমাদের পড়তা আছে ৪৮ টাকা, শ্যামবাজার পর্যন্ত ৪৮ টাকা পড়তা আছে, বিক্রি হতে কত জানেন? ২৮ টাকা। বাণিজ্য সচিব জানালেন, নতুন পেঁয়াজ বাজারে আসলে দেশি পেঁয়াজের দাম আরও কমবে। এছাড়া বাজার নিয়ন্ত্রণে বাড়ানো হচ্ছে টিসিবি ট্রাকের সংখ্যাও। আমার জানা মতে ওই গ্লোবালি বোধহয় সব জায়গায় পেঁয়াজের দামটা বাড়তি, কম্পেয়ার টু সেপ্টেম্বর জনবলের স্বল্পতা, সেখানে আমাদের মিনিস্ট্রির অফিসাররা নর্মালি বাজার মনিটরিং করার কথা না, তারপরেও আমার মিনিস্ট্রির ২৮ জন অফিসারের একটা প্যানেল করা আছে, তারাও দৈনিক ৪টা করে টিম নিয়ে বের হচ্ছে। ভারত রপ্তানি বন্ধের পর এবার ১৮টি দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে চলছে পদ্মা সেতুর ৩৭তম স্প্যান বসানোর কাজ। আবহাওয়া অনুকূল থাকায় আজই বসানোর কাজ শেষ হবে বলে মনে করছে কর্তৃপক্ষ। ৯ ও ১০ নম্বর পিলারে বসবে স্প্যানটি। ৩৭তম স্প্যান বসলে দৃশ্যমান হবে সেতুর ৫,৫৫০ মিটার অংশ, অর্থাৎ ৫.৫ কিলোমিটারে কিছুটা বেশি। সকাল ৯টায় মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ক্রেন দিয়ে ১৫০ মিটার দৈর্ঘ্যের ৩৭তম স্প্যান নিয়ে যাওয়া হয় নির্ধারিত পিলারের কাছে। স্প্যানটি বসানোর কার্যক্রম চলছে। পদ্মা সেতু নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের জানান, বিকেলের মধ্যে স্প্যান বসানোর কাজ শেষ করতে পারবে তারা। মাওয়া প্রান্তে বসবে আরও ৪টি স্প্যান। এ বিষয়ে আরো জানাতে মুন্সিগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, স্প্যান বসানোর কাজ কতদূর এগিয়েছে, আর আজ আসলে স্প্যানটি বসানো সম্ভব হবে কিনা? আপনি তো সেখানে সকাল থেকে আছেন, কি মনে হচ্ছে আপনার দিকে? দেখুন, সকাল থেকে যেটি দেখছিলাম যে আসলে ৩৭তম স্প্যান বসানোর যে কার্যক্রম, আমরা দেখেছি যে সকাল ৯টায় মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে কিন্তু স্প্যানটি ভাসমান ক্রেন পিয়ানের মাধ্যমে নির্ধারিত পিয়ারের কাছে নিয়ে আসার কথা থাকলেও সেখানে কিছুটা সময় বেশি লাগার কারণে কিন্তু ১০টা ৪০-এ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেন পিয়ানের মাধ্যমে নির্ধারিত পিয়ারের কাছে আনা হয় এবং এই ১ কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে কিন্তু প্রায় ৩৫ থেকে ৪০ মিনিটের মতো সময় লাগে। এরপরে কিন্তু নির্ধারিত পিয়ার বা মাওয়া প্রান্তের যে ৯ এবং ১০ নম্বর পিয়ারের উপরে স্প্যানটি স্থাপনের যে কার্যক্রম চলছে, সেখানে এটি আনার পরে ধীরে ধীরে এটিকে নির্ধারিত উচ্চতায় তোলা হয়। তারপরে কিন্তু প্রায় ২.৫ থেকে ৩ ঘন্টায় প্রকৌশলীদের প্রচেষ্টায় কিন্তু এই স্প্যানটিকে কিন্তু দুটি পিয়ারের উপরে, প্রকৌশলীরা বলছেন তাদের যে কর্ম পরিকল্পনা ৫ দিন পর পর এই পদ্মা সেতুতে একটি করে স্প্যান বসানোর, যদি আবহাওয়া অনুকূলে থাকে। আজকে সকাল থেকেও আমরা দেখেছি যে আবহাওয়া অনেকটা অনুকূলে থাকার কারণে কারিগরি যে ধরনের জটিলতার সৃষ্টি হয়। এবং এই ৯ এবং ১০ নম্বর পিয়ারটির অবস্থান যদি আমি একটু বলে রাখি, এটি একেবারে পদ্মার একেবারে মাঝামাঝি হওয়ার কারণে প্রথমত একটি নোঙরজনিত একটি জটিলতার সৃষ্টি হলেও পরে প্রকৌশলীদের একেবারে দীর্ঘ প্রচেষ্টায় এটি সফলভাবে সমাধান করা সম্ভব হয়েছে এবং তারা যথেষ্ট আশাবাদী ছিলেন যে আজকে ৩৭তম স্প্যানটি সফলভাবে বসানোর জন্য। এবং চলতি মাসে যেমনটি বলেছিলাম যে একটি স্প্যান বসানো হয়েছে এবং এই স্প্যানটি বসানোর পরে কিন্তু বাকি রইল আর ৪টি স্প্যান। এর মধ্যে 2টি স্প্যান কিন্তু এই চলতি মাসেই মুন্সিগঞ্জের এই মাওয়া প্রান্তে বসানোর কথা রয়েছে এবং এরপরে ৩৮তম যে স্প্যানটি, এটি কিন্তু পদ্মা সেতু ১ এবং ২ নম্বর পিয়ারে বসানো হবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এই সবকটি স্প্যান যদি বসে যায় তাহলে কিন্তু পুরো সেতুতে প্রায় ৬.১৫ কিলোমিটার দৃশ্যমান হবে এবং আজকের এই ৩৭তম স্প্যানটি বসানোর মধ্যে দিয়ে কিন্তু প্রায় ৫.৫ কিলোমিটার অর্থাৎ ৫,৫৫০ মিটার কিন্তু দৃশ্যমান হবে। হয়তো আর কিছু সময়ের মধ্যে এই স্প্যানটি বসানো হবে এবং এরপরেই কিন্তু শুরু হবে ৩৮তম স্প্যান বসানোর প্রস্তুতি। তো এই ছিল আমার কাছে ৩৭তম স্প্যান স্থাপনের এখনকার সবশেষ তথ্য। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত থেকে জানাচ্ছিলেন সহকর্মী শুভ ঘোষ। রেসিডেন্সিয়াল শিক্ষার্থী আবরারের মৃত্যুর মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালত এই মামলার বিচার শুরুর বিষয়ে আদেশ দেন। সাক্ষ্য গ্রহণের জন্য ১৪ ডিসেম্বর দিন নির্ধারণ করেছে আদালত। পাশাপাশি এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কিশোর আলোর সম্পাদক আনিসুল হককে। গত বছরের ১ নভেম্বর প্রথম আলোর ম্যাগাজিন কিশোর আলোর বর্ষপূর্তির অনুষ্ঠানে বিদ্যুৎ স্পর্শে মারা যায় রেসিডেন্সিয়াল স্কুল ছাত্র আবরার।
এই ঘটনায় আবরারের বাবা মুজিবুর রহমান আদালতে আয়োজকদের দায়িত্ব অবহেলায় ছেলের মৃত্যু ঘটেছে এমন অভিযোগে হত্যা মামলা দায়ের করেন। চলতি বছরের 16 জানুয়ারি প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সহ 10 আসামির বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দেয় পুলিশ। জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। বিদ্যানিকেতনে ভোট দেন বিএনপি প্রার্থী জাহাঙ্গীর হোসেন। এ সময় তিনি বিভিন্ন কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেন। এছাড়া প্রশাসন ক্ষমতাসীন দলের পক্ষে কাজ করছে বলে অভিযোগ তার। সকাল 10:30টার দিকে উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসান। এ সময় তিনি বিএনপি প্রার্থী সব অভিযোগ নাকচ করেন। উল্টো ধানের শীষের প্রার্থী বহিরাগতদের কেন্দ্রে এনে ভোটের পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ করেন তিনি। সকালে আইইএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। গেল 9 জুলাই আওয়ামী লীগের সংসদ সদস্য সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হওয়া আসনটিতে এবার অনুষ্ঠিত হচ্ছে উপনির্বাচন। ঢাকার বাইরে থেকে সন্ত্রাসী এনে গাজীপুর, সাভার থেকে আশেপাশের সমস্ত ডিস্ট্রিক্ট থেকে সাধারণ ভোটাররা সেখানে ভোট কেন্দ্রে যেতে পারতেছে না, ভয়ভীতি দেখাচ্ছে। এবং শুধু আওয়ামী সন্ত্রাসী না, সাথে সাথে পুলিশ সেখানে সহযোগিতা করতেছে। আমাদের নেতাকর্মীদেরকে মারধর করে বের করে দিচ্ছে, কোনো জায়গায় আমাদের এজেন্ট ঢুকতে দিচ্ছে না। এটা অভিযোগ ওনারা বারবারই দেয়, মিথ্যা অভিযোগ। এটা বরাবরই ওনারা দিয়ে আসছে। আমাদের বহিরাগত লোকের দরকার নাই, বরঞ্চ তারই বহিরাগত লোক এনে গণসংযোগ করেছে। বহিরাগত লোক এনে এখানে সন্ত্রাস সৃষ্টি করতে চেয়েছিল, সেই করতে চেয়েছিল, কিন্তু আমাদের কোনো বহিরাগত লোকের দরকার পড়ে না। 49 নম্বর ওয়ার্ডের একটা কেন্দ্রে তাদের এজেন্টদের বার করে দিয়েছে, ঢুকতে দেয়নি। আমি সেখানে খোঁজ নিয়েছি রিটার্নিং অফিসারের মাধ্যমে এবং কন্ট্রোল রুমের মাধ্যমে। তারা বলেছে না, এরকম অভিযোগ ভিত্তিহীন। ইলেকশন এজেন্ট যায়নি। রিটার্নিং অফিসারের কাছে অন্য দলের মানে বিএনপির কোনো এজেন্ট সেখানে গিয়ে তার কাছে রিপোর্ট করেনি। এটুকু আমি জেনেছি। ভোটের আরও খবর জানাতে এবার রাজধানী নিকুঞ্জ এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, সকাল গড়িয়ে দুপুর হলো, আপনি আছেন এখন নিকুঞ্জ এলাকাতে। সেখানে ভোটার উপস্থিতি আপনি কেমন দেখছেন? আর বিএনপি প্রার্থী এবং আওয়ামী লীগ প্রার্থী পাল্টাপাল্টি অভিযোগ দিচ্ছে, সেগুলোর সত্যতা কতটুকু? দেখুন, সকাল থেকে এখন পর্যন্ত ভোটারের যে উপস্থিতি সেটি আসলে মোটেও সন্তোষজনক না। এটি দুই প্রার্থীরই বক্তব্য। আমরা দুই প্রার্থীর সাথেই কথা বলেছি এই ভোটার উপস্থিতি নিয়ে। এই ভোটার উপস্থিতি নিয়ে তাদের কথা হচ্ছে, যেহেতু এই এলাকায় সরকারি ছুটি বা বিশেষ ছুটি ঘোষণা করা হয়নি, স্বাভাবিক কার্যক্রমই চলছে। তবে যেসব জায়গায় ভোটের কার্যক্রম চলছে শুধু সেখানেই ছুটি ঘোষণা করা হয়েছে। এই কারণে হয়তো ভোটার উপস্থিতি কিছুটা কমে গেছে, এটি তাদের দাবি। আর পাল্টাপাল্টি অভিযোগের যে বিষয়, সে বিষয়ে এখনও কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ তারা করে যাচ্ছেন। কারণ বিএনপি প্রার্থী, আওয়ামী লীগ প্রার্থী, তারা উভয়ে এখনও তাদের যে অভিযোগ সেই অভিযোগে আছেন। আমরা ভোটের যে চিত্র, সেই চিত্র দেখাতে চাই। এখানে একটি বুথে আছি আমরা, ইভিএম মেশিনে। এখানে ভোট সংখ্যা আছে 390টি, কিন্তু এখন পর্যন্ত মাত্র 42 জন এখানে ভোট দিয়েছেন 390 জন ভোটারের মধ্যে। এই কেন্দ্রের মতো সকাল থেকে যেসব কেন্দ্রে গিয়েছি প্রতিটি কেন্দ্রেই একই অবস্থা। অর্থাৎ কিছুক্ষণ আগে বিএনপি প্রার্থী দাবি করেছেন ভোটারের যে উপস্থিতি, এতে হয়তো 3 থেকে 4% ভোট কাস্ট হতে পারে, এটি তার দাবি। তবে আওয়ামী লীগ প্রার্থী বলছেন তাদের পক্ষ থেকে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য এখনও চেষ্টা চলছে, কারণ যেহেতু ঘন্টা 2 মতো সময় এখনও বাকি রয়েছে। আর ভোটের যে সার্বিক চিত্র সেটি একেবারে শান্তিপূর্ণ, কোনো ধরনের সহিংসতা বা কোনো ধরনের যে বড় অভিযোগ সেটি নেই। তবে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগের কিন্তু আওয়ামী লীগের প্রার্থী বলছে বিএনপি প্রার্থী বরাবরই যে অভিযোগ করে এটি আসলে ভিত্তিহীন, এই অভিযোগের কোনো অস্তিত্ব নেই। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে তাদের যে চেষ্টা সেটি সর্বোচ্চ রয়েছে, এবং নির্বাচন কমিশন বলছে যে এখানে বেশ কিছু কেন্দ্রে বিএনপির এজেন্ট বা পোলিং এজেন্ট যারা আছেন তারা সকাল থেকে এখন পর্যন্ত কেউ আসেইনি। এরপরে বিএনপি প্রার্থী তাদের যে অভিযোগ করছে যে এজেন্ট বের করে দেয়, আসলে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ এটি আসলে ভিত্তিহীন বলে দাবি করছে এখানে নির্বাচনী কর্মকর্তা যারা আছেন তারা। নিকুঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ।
এবার যাব আমরা উত্তরাতে। উত্তরা গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, আপনি তো আছেন উত্তরায়, সেখানে এই মুহূর্তে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? আর আওয়ামী লীগ প্রার্থী এবং বিএনপি প্রার্থীর যেসব অভিযোগ পাল্টাপাল্টি, সে সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? দেখুন, আমি কেন্দ্রে কিন্তু দুপুরের পর একটি কেন্দ্র ঘুরে দেখেছি। সবগুলো কেন্দ্রে কিন্তু দুপুরের পর থেকে, অর্থাৎ সকালের দিকে দু একজন ভোটার যারা আসছিলেন, দুপুরের পর থেকে কিন্তু আসলে ভোটার উপস্থিতি একেবারেই কমে গিয়েছে। ভোটারদের উপস্থিতি কিন্তু আসলে আমি এখন যে কেন্দ্রটিতে আছি একেবারেই নেই। ভোটারদের যে দীর্ঘ লাইন থাকার কথা বা লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দেওয়ার যে চিত্র আমরা অন্যান্য নির্বাচনগুলোতে দেখে থাকি, সেটি কিন্তু আসলে এবার আমরা সেটি দেখতে পাচ্ছি না। তো ভোট কেন্দ্রগুলোতে কেমন ভোট পড়েছে সেটিও আমি আপনাকে একটু দেখাতে চাই। অনেকক্ষণ পর পর একজন বা দুজন করে ভোটার আসছেন, তারা ভোট দিয়ে কিন্তু আসলে স্বাচ্ছন্দ্যে চলে যাচ্ছেন। এই মুহূর্তে নির্বাচন সংশ্লিষ্ট যেসব কর্মকর্তারা আছেন তারা কিন্তু অনেকটাই অলস সময়ের পার করছেন। তার কারণ দুপুর আর নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন তারা একটি বিষয় বলছেন যে দুপুরের দিকটাতে ভোটারদের যে উপস্থিতি সেটি কিন্তু আসলে কম নয়। আরো 2 ঘন্টার সময় আছে। দুপুর পার হওয়ার পরে লাস্ট যে ঘন্টাটি, সেই ঘন্টায় কিছুটা ভোটার উপস্থিতি বাড়তে পারে, সেটি আসলে ধারণা করছেন নির্বাচন সংশ্লিষ্টরা। আমি আপনাকে এখন একটি কেন্দ্রের চিত্র বা একটি বুথের চিত্র আসলে আপনাকে দেখাতে চাই। এই বুথটিতে মোট ভোটার 451 জন। আজকে 2 ঘন্টা বাকি, অর্থাৎ গত 6 ঘন্টায় এখানে ভোট করেছে মাত্র 12টি, অর্থাৎ প্রায় সবগুলো যে ভোট কক্ষ তার কিন্তু আসলে একই অবস্থা। তবে এই বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কিন্তু আসলে কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেছেন যে ভোট কেন্দ্রে ভোটারদের নিয়ে আসার দায়িত্ব আসলে রাজনৈতিক দলগুলোর। তারপরেও তিনি আশা করছেন যে বেলা বাড়ার সাথে সাথে আসলে ভোটারদের যে উপস্থিতি, সেই উপস্থিতি বাড়বে। আপনাকে জানিয়ে রাখি যে 417টি ভোট, 217টি ভোট কেন্দ্রে কিন্তু আসলে আজকে ঢাকা 18 যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে কিন্তু ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো সহিংসতা বা কোনো বিশৃঙ্খলার খবর কিন্তু আমরা আসলে পাইনি। শুধুমাত্র বিএনপি যিনি প্রার্থী আছেন তিনি আসলে বেশ কিছু অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করেছেন, আরেকটি বিষয়ে জানাবেন, আজ তো ঢাকা 18 আসনের সবগুলো কেন্দ্রে ইভিএম এ ভোট গ্রহণ হচ্ছে। তো ভোট দিতে এসে ভোটারদের প্রতিক্রিয়া কেমন দেখছেন আপনি? ইভিএম এ ভোট দিতে এসে ভোটারদের যে প্রতিক্রিয়া, সেটি কিন্তু আসলে তারা বলছেন যে তারা বেশ স্বাচ্ছন্দ্যে ভোট দিচ্ছেন। অর্থাৎ ইভিএম এ যে ভোট গ্রহণটি চলছে সেটি কিন্তু আসলে তারা খুবই ভালোভাবে নিয়েছেন। এবং এই যে ঢাকা 18 আসনের যারা ভোটার আছেন তাদের কাছে কিন্তু আসলে ইভিএমটি নতুন নয়। তার কারণ তারা গত যে উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু তারা ইভিএম এ ভোট দিয়েছেন। অর্থাৎ তাদের কাছে এই যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটি নতুন নয়। সে কারণে তারা বেশ ভালোভাবে এই ইভিএম এর যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটি তারা গ্রহণ করেছেন। এবং আপনাকে একটি সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যারা একেবারেই বুঝতে পারছেন না, আজকেও কিন্তু তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এখানে কিন্তু আসলে ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ কোনো ভোটার যদি ইভিএম এ ভোট দেওয়াটি ভালোভাবে বুঝতে না পারেন, সেক্ষেত্রে তারা কিভাবে ভোট দিবেন। সিরাজগঞ্জ 1 আসনে উপনির্বাচনে চলছে ভোট গ্রহণ। কেন্দ্রে ভোটারের উপস্থিতি তেমন নেই। 168টি কেন্দ্রের সবগুলোতেই ভোট হচ্ছে ইভিএমে। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী তানফির শাকিল জয় ও বিএনপির প্রার্থী মোহাম্মদ সেলিম রেজা প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা 3,45,603 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,71,641 জন এবং নারী ভোটার 1,73,962 জন। গত 13 জন করোনায় আক্রান্ত হয়ে মারা যান গাজীপুর আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম। তার মৃত্যুতে এই আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। করোনা মোকাবেলায় টিআইবির সুশাসন বিষয়ক প্রতিবেদন যতটা গবেষণাধর্মী তার চেয়ে বেশি রাজনৈতিক এবং এই গবেষণা পক্ষপাতদুষ্ট, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, তীব্র নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে টিআইবি সুশাসন বিষয়ক এই গবেষণা পরিচালনা করা হয়েছে। প্রতিবেদনটিতে স্বাস্থ্য খাতের যেসব অনিয়মের কথা বলা হয়েছে, সরকার স্বতঃপ্রণোদিত হয়ে অনেক আগেই সেসবের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। শুধু স্বাস্থ্য খাত না, সরকার নিজ উদ্যোগেই সব ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে। বিচার প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের।
এরপরও টিআইবির প্রতিবেদনে থাকা দুর্নীতির তালিকা পাওয়া গেলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও আশ্বস্ত করেন তিনি। পরে ওবায়দুল কাদের সরকারের কোনো ভালো উদ্যোগ টিআইবির গবেষকদের চোখে পড়েনি মন্তব্য করে বলেন, এটা খুবই দুঃখজনক। প্রতিবেদনটি যতটা গবেষণাধর্মী, কোথায় সুনির্দিষ্ট টিআইবির প্রতিবেদনে স্বাস্থ্য খাতের অনিয়ম বিষয়ে বলা হয়েছে। শেখ হাসিনা সরকার স্বপ্রণোদিত হয়ে তার আগে নানান অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে। কোনো সংস্থা কিংবা কোনো দলের দাবি বা সুপারিশের প্রেক্ষিতে নয়, সরকার নিজ উদ্যোগেই অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। অটোমেশনের জন্য নেওয়া হচ্ছে একের পর এক প্রকল্প। শত কোটি টাকা খরচ হলেও কাঙ্ক্ষিত ফল পাচ্ছে না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সংস্থার চেয়ারম্যান বলছেন, বিদেশি কোম্পানি নির্ভরতার জন্যই ব্যর্থ হচ্ছে প্রকল্পগুলো। সকালে রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। এনবিআর চেয়ারম্যান জানান, চলতি অর্থ বছরে রাজস্ব আদায়ে ঘাটতি প্রায় 20,000 কোটি টাকা। আয়কর, ভ্যাট ও কাস্টমস বিভাগের আধুনিকায়নে এক দশক ধরে বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কাস্টমসের এসআইকুড়া ওয়ার্ল্ড ছাড়া কোনো প্রকল্প থেকেই মেলেনি কাঙ্ক্ষিত ফল। ব্যর্থতার তালিকায় সর্বশেষ নাম আয়কর বিভাগের বাইট্যাক্স প্রকল্প। সংবাদ সম্মেলনে ব্যর্থতা স্বীকার করেন এনবিআর চেয়ারম্যান। তবে এ দায় কার, সে প্রশ্নও তোলেন তিনি। সেই কারণে অটোমেশনের নামে আমি যেটা দেখেছি, বলতে অসুবিধা নাই, আমি যেটা দেখে আসছি যে আমাদের এই অটোমেশনের নামে আমাদের ডিপেন্ডেন্সি বেশি হয়ে গেছে বাইরের কোম্পানিগুলোর উপরে। দায় কি আমি নেব নাকি সহজে? দায় যদি আপনি বলতে চান কাউকে, তাহলে অন্য কোনো এজেন্সি এই দায় নির্ধারণ করতে হবে যে এখানে ব্যর্থতা কার, কেন হয়েছে, কি হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এনবিআর চেয়ারম্যান বলেন, নিজস্ব দক্ষ লোকবল না থাকায় ব্যর্থ হচ্ছে অটোমেশন প্রকল্প। তবে এই সমস্যা কাটিয়ে উঠতে পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি। কাস্টমস, ভ্যাট, ইনকাম ট্যাক্সের প্র্যাকটিক্যাল নলেজের যে অফিসাররা আছে, প্লাস তার কিছু আইটি নলেজ, এই ধরনের একটা ব্লেন্ডিং আমরা করতে চাই আমাদের আইটি ডিপার্টমেন্টে। যে ডিপার্টমেন্টটা ভবিষ্যতে আমাদের অটোমেশন যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোকে দায়িত্ব বুঝে নিতে পারবে। সংবাদ সম্মেলনে চলতি অর্থ বছরের রাজস্ব আদায়ের পরিসংখ্যানও তুলে ধরেন এনবিআর চেয়ারম্যান। জানান, অক্টোবর পর্যন্ত আদায় হয়েছে 66,000 কোটি টাকা, যা গত অর্থ বছরের একই সময়ের চেয়ে প্রায় 1% বেশি। করোনাজনিত পরিস্থিতিতে ইকোনমির যে অবস্থা, সেই হিসেবে গত বছরে এই সময়ের চেয়ে যে এগিয়ে আছি 1.14%, সেটি নিশ্চয়ই আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন বলে আমরা আগ্রহ করি। আপনারা যদি অ্যাপ্রিসিয়েট করেন তাহলে আমরা আরও আগ্রহ পাবো। এনবিআর চেয়ারম্যান জানান, করের আওতা বাড়াতে জরিপ কাজে জোর দেওয়া হচ্ছে। সক্ষমতা বাড়ানো হয়েছে জরিপ টিমের। পাশাপাশি রাজুক, সিটি কর্পোরেশন, বিআরটিএ, ব্যাংকসহ বিভিন্ন সংস্থা থেকে তথ্য নিয়ে করদাতা খোঁজা হচ্ছে। তবে জনবল সংকটের কারণে অনেক কাজই সময় মতো শেষ হচ্ছে না বলেও মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরের চরকাচিয়াতে কমিউনিটি ক্লিনিকে এক রোগীকে ধর্ষণের অভিযোগে স্বাস্থ্যকর্মী আব্দুল মান্নান ব্যাপারীর বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার রাতে ভুক্তভোগী নারী রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতনা দমন আইনে এই মামলা করেন। মামলার পর থেকে পলাতক রয়েছে আব্দুল মান্নান। পুলিশ জানায়, বুধবার দুপুরে চরকাচিয়া কমিউনিটি ক্লিনিকে ওই নারী চিকিৎসার জন্য যায়। এ সময় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী আব্দুল মান্নান ব্যাপারী জোর করে তাকে ক্লিনিকের ফাঁকা ঘরে নিয়ে ধর্ষণ করে। এরপর ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন চলে আসলে পালিয়ে যায় আব্দুল মান্নান। পরে ওই নারীকে উদ্ধার করে রায়পুর থানায় নিয়ে যায় স্থানীয়রা। শারীরিক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। রাজধানীর মগবাজারের নয়াটোলার একটি বাসা থেকে বাবা ও ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন খায়রুল ইসলাম সোহাগ ও ছেলে শাহরাত ইসলাম আরিন। বুধবার দুপুরে 5 তলার একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিশ জানায়, আরিন শারীরিক প্রতিবন্ধী আর বাবা খায়রুল মানসিক রোগে আক্রান্ত ছিলেন। হাসপাতালে তার চিকিৎসা চলছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে বলেও জানায় পুলিশ। $1,40,000 টাকা বাড়িওয়ালা ভাড়া পাবে, বাড়িওয়ালার সাথে কথা বলে জানা গেল। বিভিন্ন কারণে সে ফ্রাস্ট্রেটেড ছিল। এই সকল কারণে হয়তো সে, তার একটা অটিস্টিক বেবি ছিল, সে কারোর সাথে খুব একটা মিশতো না। তারা ফাঁসিতে ঝোলানোর পরে সে নিজে আত্মহত্যা করছে, এটাই আমার ধারণা হচ্ছে আর কি। এখন পোস্টমর্টম রিপোর্ট করছে থানা, ইনকোয়েস্ট করছে। পোস্টমর্টম রিপোর্ট পাওয়া গেলে এটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে আর কি।
ভয়াল 12 নভেম্বর আজ। 1970 সালের এই দিনে দেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে উপকূলীয় জনপদ পরিণত হয় ধ্বংসস্তূপে। 50 বছর পরও প্রাকৃতিক দুর্যোগে নিরাপদ আশ্রয় গড়ে ওঠেনি। এতে চরম ঝুঁকিতে রয়েছেন চর এলাকার মানুষ। 12 নভেম্বরের রাতে গোর্কির ছোবলে লণ্ডভণ্ড হয় ভোলার বিস্তীর্ণ এলাকা। জেলার মনপুরা, চর নিজাম, ঢালচর ও চর কুকরিমুকরি সহ গোটা এলাকা পরিণত হয়েছিল মৃত্যুপুরীতে। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে কত মানুষের প্রাণ গেছে তার সঠিক হিসাব জানা না গেলেও স্থানীয়দের মতে মৃতের সংখ্যা প্রায় 2 লাখ। আমাদের বাড়িতে 18 জন লোক ছিল, বন্যার পরদিন মাত্র 6 জন লোক আছে। পাশের বাড়িতে 21 জন লোকের ভিতরে 3 জন লোক আছে আর 18 জন নিয়ে গেছে। বন্যার সময় এই ঢালচরে একটা মাত্র সাইকেল লেন সেন্টার ছিল। ওই সাইকেল লেন সেন্টারে আমরা কিছু সংখ্যক লোক উঠতে পেরেছি। স্মরণকালের ভয়াবহতম এই দুর্যোগে লণ্ডভণ্ড হয় নোয়াখালী ও লক্ষ্মীপুরের চরাঞ্চল। মেঘনার উত্তাল ঢেউয়ে ভেসে যায় হাজার হাজার মানুষ, গবাদি পশু, ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। আশ্রয়কেন্দ্রগুলো দূরে আছে, সরকারের কোনো আশ্রয়কেন্দ্র নাই, আর প্রাইমারি স্কুল সেগুলো অনেক দূরে। দুর্যোগ মোকাবেলায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে জনগণকে সচেতন করা হলেও এখনও দুর্গম চরাঞ্চলে প্রয়োজনীয় আশ্রয়কেন্দ্র না থাকায় জলোচ্ছ্বাস আতঙ্কে দিন কাটে মানুষের। যখনই বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস হয় তখন প্রশাসনিক নির্দেশক্রমে এই ঢালচরের মানুষকে দক্ষিণেচা বা কসিপিয়ার সেদিকে সরিয়ে নেওয়া হয়, কিন্তু ওই সময় নদী উত্তাল থাকায় নিত ব্যাপক সমস্যার সম্মুখীন হই আমরা। জনসংখ্যার তুলনায় আশ্রয়কেন্দ্রের সংখ্যা অনেক কম বলে স্বীকার করেন এই কর্মকর্তা। কোম্পানিগঞ্জে আছে 39টা শেল্টার, সুবর্ণচর আছে 130টা শেল্টার এবং হাতিয়া উপজেলায় আছে 117টি শেল্টার, যেগুলো আমাদের এখন আমরা বলি যে এটা ব্যবহার উপযোগী। আর আমাদের যে জনসংখ্যা, সেই জনসংখ্যার তুলনায় সত্যি কথা বলতে কি যে আমাদের আরও শেল্টার দরকার। হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানিগঞ্জে 291টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র রয়েছে। এসব আশ্রয়কেন্দ্রের ধারণ ক্ষমতা 1,27,050 জন। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কেমিক্যালের 6টি ড্রামে আনা হচ্ছিল আইফোন সহ প্রায় 500 পিস মোবাইল ফোন, যার বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা। শুল্ক ফাঁকি দিতে এমন কৌশল নিয়েছিল আমদানিকারক প্রতিষ্ঠান এনএস এন্টারপ্রাইজ। শুল্ক গোয়েন্দাদের কাছে ধরা পড়েছে চালানটি। চোরাচালানের অপরাধে আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সম্প্রতি কার্গো বিমানে করে শাহজালাল বিমানবন্দরে আসে 6 ড্রাম কেমিক্যালের একটি চালান। পোশাক খাতের কাঁচামাল হওয়ায় এতে শুল্ক পরিশোধ করতে হয় মাত্র 45,000 টাকা। তবে শুল্ক গোয়েন্দারা জানতে পারেন কেমিক্যালের আড়ালে আনা হচ্ছে অন্য কিছু। সন্দেহ হওয়ায় চালান পরীক্ষার উদ্যোগ নেন গোয়েন্দারা। এজন্য সরকারি অন্য সংস্থার প্রতিনিধিদের পাশাপাশি ডাকা হয় আমদানিকারকের সিএন্ডএফ এজেন্টকে। তবে ধরা পড়ার ভয়ে এজেন্ট আর হাজির হননি। শুল্ক গোয়েন্দারা জানান, মোবাইলগুলো প্যাকিং করে ড্রামে রাখা হয়। কাস্টম হাউস ঢাকায় 25 বছর যাবৎ কাজ করে বিমানের এমন একজন কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে উনি 25 বছর এরকম কেমিক্যাল থেকেই কোনো কিছু উদ্ধার হতে দেখেননি। অর্থাৎ কেমিক্যালের ড্রাম থেকে কখনো কোনো কিছু উদ্ধার হয়নি অন্তত এই অঞ্চলে। ওনার কথা যদি সত্য হয় তাহলে এই প্রক্রিয়াটা টোটালি নতুন, এবং যারা পুরাতন লোকজন আছে তাদের সাথে কথা বলে যেটা বুঝেছি যে এই ঘটনা আগে ঘটে নাই, এবং এইটা নিতান্তই ইনফরমেশনের উপর বেস করে করেছি। আটক মোবাইলগুলোর মধ্যে আছে 130টি ওয়ানপ্লাস, 200 শাওমি এবং বেশ কিছু স্যামসাং ও আইফোন। এসব মোবাইলের বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা। অবৈধভাবে এনে এতে প্রায় 1.5 কোটি টাকা শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করে আমদানিকারক। 6টা ড্রামের ভিতরে প্রত্যেকটার মধ্যেই ডিটারজেন্ট ছিল, ডিটারজেন্ট দ্বারা কাভার ছিল, অর্থাৎ মোবাইলের যে প্যাকেটগুলো করে পলিথিনে করে মুড়িয়ে ভিতরে রেখে তার উপর দিয়ে হচ্ছে ডিটারজেন্ট দিয়ে কাভার করে দিয়ে। টেক্সটাইলের কাঁচামাল ঘোষণা দিয়ে চীন থেকে আনা হয় এসব মোবাইল ফোন। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গর্ভপাতের সময় কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম নগরীর চকবাজারে সিটি হেলথ কেয়ার ক্লিনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হারুন এবং নার্স অলকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে দীর্ঘদিন লাইসেন্স নবায়ন না করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও ডিপ্লোমাধারী নার্স না থাকা সহ নানা অভিযোগে ক্লিনিক সিলগালা করেন সিভিল সার্জন। এ সময় ওই ক্লিনিকে চিকিৎসাধীন 7 রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। বুধবার সন্ধ্যা 6টা থেকে রাত 10:30 পর্যন্ত চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি এই অভিযান পরিচালনা করেন। তিনি জানান, সিটি হেলথ কেয়ার হাসপাতালটিতে চিকিৎসার কোনো পরিবেশ নেই, রাতের বেলা কোনো চিকিৎসক থাকে না। 5 মাস আগে হাসপাতালটিতে নার্স দিয়ে গর্ভপাত করার সময় এক কলেজ ছাত্রীর মৃত্যুর অভিযোগ ওঠে। এ ঘটনায় মামলা দায়েরের পরও তারা সতর্ক হয়নি। একই দিনে অনিয়মের অভিযোগে নগরীর হালি শহরের আলামিন ডায়াগনস্টিক সেন্টারে এক্স রে বিভাগ বন্ধ করে দেওয়া হয়েছে।
চট্টগ্রামে অনিয়মের বিরুদ্ধে হাসপাতাল, ক্লিনিকগুলোতে ধারাবাহিক অভিযান চলবে বলেও জানান তিনি। যে সিস্টারগুলো কাজ করছে এদের কোনো ডিপ্লোমা ডিগ্রি নাই, তারপরে এখানে যে রোগীরা অভিযোগ করলেন রাত্রে কোনো ডাক্তার থাকে না এবং সেটার প্রমাণও আমরা পেয়েছি। এখানে বেশ কিছু ওষুধ পেয়েছি যাদের ওষুধ মেয়াদ উত্তীর্ণ। এই সমস্ত অভিযোগগুলো আমরা দেখে আমরা হাসপাতাল বন্ধ করেছি এবং পুলিশ। নতুন অনুমোদন পাওয়া বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের লোগো উন্মোচন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ও সংসদ সদস্য মোর্শেদ আলম আনুষ্ঠানিকভাবে এই লোগো উন্মোচন করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ বলেন, দেশে প্রায় 50 থেকে 55% মানুষ ব্যাংকিং সেবার বাইরে আছেন। তাই কর্পোরেট ব্যাংকিংয়ের পাশাপাশি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মূল লক্ষ্য হবে ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেয়া। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক দেশের অনুমোদন পাওয়া নতুন তফসিলি বাণিজ্যিক ব্যাংক। 60তম ব্যাংক হিসেবে ব্যাংকটি যাত্রা শুরু করতে যাচ্ছে। ব্যাংকটির মোট উদ্যোক্তা 24 জন। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গঙ্গা কপোতাক্ষ সেচখালের দুপারের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর আবারও তা দখল হয়ে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে উচ্ছেদ অভিযান আবারও পরিচালনা করা হবে, তবে উচ্ছেদ নয়, দখলমুক্ত রাখার পরিকল্পনা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। দক্ষিণাঞ্চলের কৃষি উন্নয়নে 1962 সালে চালু হয় গঙ্গা কপোতাক্ষ সেচ খাল। এর আওতায় কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরার 13 উপজেলার জমি। তবে এই প্রকল্পের দুপার এমনকি খালের ভেতরেও দখল করে গড়ে উঠতে থাকে ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক স্থাপনা। এতে বাধাগ্রস্ত হয় স্রোত, সেচের জন্য পর্যাপ্ত পানি না পাওয়ায় ব্যাহত হয় কৃষিকাজ। কৃষকদের দাবির মুখে গত বছরের 23 ডিসেম্বর খাল পাড়ে 600 অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়, কিন্তু আবারও খালের পাড় দখল করে গড়ে উঠছে দোকানপাট, টিন, বাঁশের তৈরি ছাপড়া ঘর। ওইখানে যারা অবৈধ বসতি ছিল তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে টুকটুক করে আবার মানুষ হয়তো সেই ধরনের কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে। আসলে নদী রক্ষা কমিশনের উচ্ছেদ পরবর্তী যে বাস্তব ব্যবস্থাপনার ঘাটতির কারণে বারবার এই সমস্যাটা তৈরি হচ্ছে। পুনর্দখলের বিষয়টি স্বীকার করে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছেন, দখলমুক্ত রাখার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হবে। অবৈধ দখলদাররা বিভিন্ন সময় পুনরায় বিভিন্নভাবে সেখানে আবার দখলের পাইতারা করে। আমরা এর মধ্যে বেশ কিছু মোবাইল কোর্টের মাধ্যমে কিছু জরিমানা সহ তাদেরকে আবার পুনরায় উচ্ছেদ করেছি। আমাদের যে অবৈধ দখলদার আছে তার তালিকাগুলো আমরা সম্পূর্ণ করেছি এবং এই তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে আমরা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করব। তিনি জানান, আগামী ডিসেম্বর বা জানুয়ারি মাসে আবারও উচ্ছেদ অভিযান চালানো হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিদ্যুৎ সম্প্রসারণের লক্ষ্যে রাঙ্গামাটি সদরের আসাম বস্তি থেকে কাপ্তাই সড়ক পর্যন্ত সম্প্রতি বসানো হয়েছে 133টি বৈদ্যুতিক খুঁটি। তবে এসব খুঁটি এখন বাধা হয়ে দাঁড়িয়েছে যানবাহন চলাচলে। অভিযোগের মুখে খুঁটিগুলো সরানোর কথা বলছে বিদ্যুৎ বিভাগ। তবে সংশ্লিষ্টরা বলছেন, সমন্বয়হীনতা ও পরিকল্পনার অভাবেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাঙ্গামাটির আসাম বস্তি বড়াদাম কাপ্তাই সড়ক নির্মাণ করে এলজিইডি। আঁকাবাঁকা পাহাড়ি সড়কে সম্প্রতি বৈদ্যুতিক খুঁটি বসিয়ে মগবান ইউনিয়নে বিদ্যুৎ সম্প্রসারণের কাজ করে বিদ্যুৎ সম্প্রসারণ বিভাগ। তবে পরিকল্পিতভাবে না বসানোয় যান চলাচলে দেখা দিয়েছে সমস্যা। চালকরা বলছেন, এ পথে এসব খুঁটি হয়ে দাঁড়াতে পারে মরণ ফাঁদ। সামনে যদি গাড়ি তো সাইড করি না পারি, ওই হাম্বা তো রাস্তার কিনারে আছে। বিদ্যুতের খাম্বা এগুলি রাস্তার উপরে থাকলে আমাদের গাড়ি চালাইতে সমস্যা হয়। হিলে তো গাড়ি চালানো অনেক টাফ। মনে করেন যে টার্নিংগুলোর ভিতরে মনে করেন যে খুঁটিগুলো আসলে দুর্ঘটনা 100% হবে। শুধু যান চলাচল নয়, সড়ক প্রশস্তকরণের কাজেও মারাত্মক ব্যাঘাত সৃষ্টি করছে এসব খুঁটি। এলজিইডি বলছে, প্রয়োজনীয় দূরত্ব বজায় রেখে খুঁটি স্থাপনে বিদ্যুৎ বিভাগকে চিঠি দেওয়া হলেও তারা চিঠিটি আমলে না নেওয়ায় এই অবস্থা সৃষ্টি হয়েছে। এলজিইডি রাঙ্গামাটির পক্ষ থেকে বিগত 1 বছর আগে থেকে আমরা আমাদেরকে অ্যালার্ট করেছি, যে বলেছি আমরা যে এখানে যেহেতু রাস্তাটা সম্প্রসারণ হচ্ছে, কাজে আপনাদের নতুন যে স্থাপনযোগ্য খুঁটিগুলো রাস্তা থেকে নির্ধারিত দূরত্বে স্থাপন করা দরকার। এবং এই বিষয়ে আমি ওনাদেরকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে রাঙ্গামাটিকে বারবার আমি লিখিতভাবে তাগিদপত্র দিয়ে এসেছি। যান চলাচল ও সড়ক প্রশস্তকরণের কাজে ব্যাঘাত সৃষ্টি হওয়ায় খুঁটিগুলো অপসারণ করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এলজিইডির সাথে আমরা অলরেডি মিটিং করা হয়েছে, জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের ডিভিশনের যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন বিদ্যুতের সহ আমাদের প্রকল্প পরিচালক মিটিং করেছেন, করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা এলজিইডির সহায়তায় আমরা এই প্রকল্প অতি সত্বর
পোলগুলো স্থানান্তর করব। বিদ্যুৎ বিভাগ এসব খুঁটি সরানোর জন্য কোনো বাড়তি টাকা লাগবে না দাবি করলেও ঠিকাদার প্রতিষ্ঠান বলছে এগুলো সরাতে কয়েক লক্ষ টাকা খরচ হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বের বেশিরভাগ দেশেই লাগামহীন বেড়ে চলেছে করোনা সংক্রমণ। বুধবার মারা গেছে 10,000 মানুষ। সর্বোচ্চ 6 লাখ মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি 12,88,000-এর বেশি। মোট আক্রান্ত 5,28,00,000 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে একদিনে 1,314 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 1,32,000 রোগী। নিউ ইয়র্কে দ্বিতীয় দফার সংক্রমণ রুখতে কড়াকড়ি আরোপ করেছেন মেয়র। সংক্রমণ বেড়েছে ইলিনয়েস, মিনেসোটা, ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডায়। যুক্তরাজ্যে বুধবার 595 জনের প্রাণহানি হয়েছে। নতুন রোগী মিলেছে 23,000। ফ্রান্সে 328 জনের মৃত্যু ও নতুন 35,000 রোগী মিলেছে। এছাড়াও ইতালিতে বুধবার 623 জন করোনায় মারা গেছে। নতুন শনাক্ত 32,000 রোগী। রাশিয়া ও স্পেনে যথাক্রমে 19,000 রোগী পাওয়া গেছে। পোল্যান্ডে একদিনে 25,000 রোগী পাওয়া গেছে। এদিকে কিছুদিন কম থাকার পর আবার সংক্রমণ বেড়েছে ভারত ও ব্রাজিলে। বুধবার দুই দেশেই যথাক্রমে 48,000 করোনা রোগী মিলেছে। প্রশাসনে লোক নিয়োগ শুরু করেছেন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। দীর্ঘদিনের সহযোগী রন ক্লেইনকে নিজের চিফ অফ স্টাফ হিসেবে নিয়োগ দিয়েছেন বাইডেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে চিফ অফ স্টাফের নাম ঘোষণা করে বিবৃতি দিয়েছেন। হোয়াইট হাউসে ক্লেইনের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে বলে তাকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানান বাইডেন। এই ঘোষণার পরপরই ক্লেইন এক বিবৃতিতে জো বাইডেনকে ধন্যবাদ দিয়েছেন। হোয়াইট হাউসে ক্ষমতাধর পদগুলোর একটি চিফ অফ স্টাফ। বহু বছর ধরে ক্লেইন বাইডেনের বিশ্বস্ত উপদেষ্টা। এর আগে রন ক্লেইন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের প্রশাসনে ভাইস প্রেসিডেন্ট আল গোরের চিফ অফ স্টাফ এবং বারাক ওবামা প্রশাসনের ঊর্ধ্বতন হোয়াইট হাউস কর্মীর দায়িত্বে ছিলেন। মেয়াদের শেষ মুহূর্তে এসে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পদে একের পর এক পরিবর্তন আনছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে এসব পদে বসাচ্ছেন নিজের অনুগতদের। একে স্বৈরাচারী পদক্ষেপ বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। আর এতে পেন্টাগনে স্থায়ী প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের হারের পর সোমবার থেকে এখন পর্যন্ত 4 জন শীর্ষ কর্মকর্তা বরখাস্ত হয়েছেন বা পদত্যাগ করেছেন। শুরুতেই প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে বরখাস্ত করেন ডোনাল্ড ট্রাম্প। এরপর কি হবে তা নিয়ে উৎকণ্ঠায় আছেন পেন্টাগনের কর্মকর্তারা। এতে পেন্টাগনে বিশৃঙ্খলা বাড়বে বলে শঙ্কা তাদের। এসপারকে বরখাস্তের একদিনের মাথায় পদত্যাগ করেন মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের নীতি বিষয়ক শীর্ষ কর্মকর্তা জেমস অ্যান্ডারসন। তার জায়গায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নিয়েছেন বিতর্কিত অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অ্যান্থনি টাটা। একই দিন পদত্যাগ করেছেন পেন্টাগনের আন্ডার সেক্রেটারি ফর ইন্টেলিজেন্স জোসেফ কার্নান এবং এসপারের চিফ অফ স্টাফ জেন স্টুয়ার্ট। এর আগে ওই দিনই দেশটির বিচার বিভাগের নির্বাচন সংক্রান্ত অপরাধ বিষয়ক শীর্ষ আইনজীবী রিচার্ড পিলগারও পদত্যাগ করেন। অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার ভোট জালিয়াতি তদন্ত চাওয়ার পরপরই ইমেইল বার্তায় পদত্যাগের ঘোষণা দেন এই শীর্ষ আইনজীবী। এভাবে শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করা এবং পদত্যাগের পর নিজের অনুগতদের নিয়োগ দেয়াকে স্বৈরাচারী পদক্ষেপ বলে উল্লেখ করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। এদিকে সিআইএ এবং এফবিআই এর পরিচালকও বরখাস্ত হওয়ার আশঙ্কায় আছেন বলে মার্কিন গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন ও রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ব্যবধান খুব কম হওয়ায় ভোট পুনঃগণনার সিদ্ধান্ত নিয়েছে জর্জিয়া। জর্জিয়া অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেট ব্রাড রাফেনসবার্গার বুধবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। জর্জিয়ার জো বাইডেন প্রেসিডেন্ট ট্রাম্পের থেকে মাত্র 14,000 ভোট বেশি পেয়েছেন বলে জানান তিনি। অঙ্কের হিসেবে ভোটের ব্যবধান খুব কম হওয়ায় সব ভোট হাতে পুনঃগণনা করা হবে। এ সপ্তাহের শেষ হওয়ার আগেই ভোট পুনঃগণনা কাজ শুরু হবে বলে জানান তিনি। জর্জিয়ায় 16টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এবারের গণনায় ট্রাম্প জিতলে তিনি কিছুটা এগিয়ে যাবেন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে। তবে বাইডেনের দখলে 279টি ইলেকটোরাল ভোট থাকায় খুব একটা পেছাবেন না তিনি। হংকংয়ে গণতন্ত্রপন্থী 4 আইন প্রণেতাকে বহিষ্কারের জেরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আরও 15 আইন প্রণেতা। ওই 4 আইন প্রণেতার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তায় হুমকির অভিযোগ আনা হয়েছে। চীনে পাশ হওয়া নতুন আইনের অধীনে এই বহিষ্কার হয়েছে বলে জানিয়েছে চীনা দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট। এই আইনে আদালতের সিদ্ধান্ত ছাড়াই যে কোনো আইন প্রণেতাকে বহিষ্কার করতে পারবে চীনের আইন কমিটি। এই আইনের নিন্দা জানিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন 15 জন। হংকংয়ের 70 আসনের আইনসভায় 19 জন গণতন্ত্রপন্থী।
এদিকে চীনের নতুন আইনকে হংকংয়ের সার্বভৌমত্বের উপর আঘাত বলছে যুক্তরাজ্য, উদ্বেগ জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। চলছে বঙ্গবন্ধু টি-20 কাপের নিলাম। ঢাকার এক হোটেলে 12টায় শুরু হয়েছে ক্রিকেটারদের এই নিলাম। ক্যাটাগরি এতে সবচেয়ে লাকি জেমকন খুলনা দল। শুরুতেই তারা রেখেছে সাকিব আল হাসানকে। বেক্সিমকো ঢাকা হয়ে মাঠ মাথাবেন মুশফিক, তামিম ও তাসকিনের দল ফরচুন বরিশাল। গাজী গ্রুপ চট্টগ্রামে খেলবেন লিটন, মিঠুন ও মুস্তাফিজ। সাইফুদ্দিনের ঠিকানা হয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহীতে। টাইগার টি-20 অধিনায়ক মাহমুদুল্লাহ থাকছেন খুলনাতে। এ ক্যাটাগরি থেকে সাকিব ও মাহমুদুল্লাহ থাকছে তাদের তাঁবুতে। অভিষেকে উজ্জ্বল, নেতো ও পাউলিনহো দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন রোনালদো। একটি করে গোল ও অ্যাসিস্ট করেছেন। তাতে অ্যান্ডোরার বিপক্ষে 7-0 গোলে বড় জয় পর্তুগালের। অন্য আন্তর্জাতিক প্রীতি ম্যাচে 2-0 গোলে ফিনল্যান্ডের কাছে হেরেছে ফ্রান্স। তবে জয় পেয়েছে জার্মানি, ইতালি, পোল্যান্ড ও ডেনমার্ক। ড্র হয়েছে স্পেন নেদারল্যান্ডসের ম্যাচ। নেশনস লিগে অপেক্ষা করছে কঠিন 2 ম্যাচ। সেই লড়াইয়ে সেরা তারকাদের পেতে হবে ফিট, দুপা থাকতে হবে সতেজ। তাই তো অ্যান্ডোরার বিপক্ষে নতুনদের নিয়ে দল গড়েন সান্তোস। একাদশে রাখেননি রোনালদো ফেলিক্সকে। ঘরের মাঠে র্যাঙ্কিংয়ে 140 ধাপ পিছিয়ে থাকা দলের বিপক্ষে গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। 26 মিনিটের মধ্যে 2 অভিষিক্ত নেতো ও পাউলিনহো গোলের দেখা পান। বিরতির পরপরই অভিজ্ঞদের নামান পর্তুগাল কোচ। ফলও আসতে থাকে। অ্যাসিস্ট ও গোলের দেখা পেয়েছেন রোনালদো। দেশের জার্সিতে করেছেন 102 নম্বর গোল। স্কোর শিটে ফেলিক্স সানচেজ নাম তুললে 7-0 ব্যবধানের বড় জয় পায় চ্যাম্পিয়নরা। পর্তুগাল আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেও ধাক্কা খেয়েছে ফ্রান্স। হেরে বসেছে ফিনল্যান্ডের বিপক্ষে। সেরা একাদশ না নামালেও 2-0 গোলের হারে কিছুটা ব্যাকফুটে চলে গেল দেশমসের দল। অ্যাওয়ে ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ড্র করেছে স্পেন। অ্যাসেন্সিও, মোরাতা, মরিনোকে নিয়ে সাজানো অ্যাটাক লাইন শুরুতেই লিড এনে দেয় স্পেনকে। তবে লাভ হয়নি। দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের সমতায় ফেরান ফান ডার বেইক। ঘরের মাঠে 1-0 গোলে চেক রিপাবলিককে হারিয়েছে জার্মানি। এস্তোনিয়ার বিপক্ষে ইতালির জয় 4-0 ব্যবধানের। জয় দিয়ে প্রস্তুতি সেরেছে বেলজিয়াম, পোল্যান্ড ও ডেনমার্ক। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা। আগামীকাল ভোর 6টায় তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। বিশ্বসেরা তারকা লিওনেল মেসির ইনজুরি সংখ্যা থাকলেও আর্জেন্টিনা কোচ তার খেলার বিষয়টি নিশ্চিত করেছেন। পিএসজি তারকা অ্যাঙ্গেল ডি মারিয়াও রয়েছেন ফিট। তবে স্কোয়াডে জায়গা পাননি ইউভেন্টাস তারকা ডিবালা। ইনজুরিতে খেলতে পারবেন না নিয়মিত সদস্য একুইনা ও লৌতারো মার্তিনেজ। 2 দলের শেষ দেখা হয়েছে ড্র। বাকি 4 দেখায় একটি করে জয় 2 দলের। 2 ম্যাচে 2 জয়ে টেবিলের 2 নম্বরে মেসির দল। অন্যদিকে 1 জয় ও 1 ড্রয়ে টেবিলের 4-এ প্যারাগুয়ে। এই ছিল 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।